হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে অ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পড়া গুরুত্বপূর্ণ টপিক, যেটা গড়। এই গড়ের উপরে এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। অতএব যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, অথবা আ গ্রুপ সি, গ্রুপ ডি, ডব্লিউবিএসএসসির গ্রুপ সি, গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করেছে, তার পরীক্ষা সম্প্রতি আছে, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। অতএব স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো। এবং তোমাদের একটা কথা প্রথমেই বলে রাখি, অঙ্কর ভিডিও দেখতে গেলে তোমাদেরকে একটু ধৈর্য রাখতে হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। দেখলে তবে এই জিনিসগুলো ঢুকবে। কিন্তু তোমরা যদি স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু প্রবলেম হবে, বা তাহলে এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় ঢোকাতে পারবে না। তো চলো আমরা চলে আসছি। আরেকটা বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। হ্যাঁ? যাতে করে আমি এখান থেকে মোটিভেট হই এবং আমার অনেকটা ভালো লাগে। তো চলো প্রথমে এভারেজের আমাদের কনসেপ্ট গুলো আগে প্রথমে ক্লিয়ার করব। সেটা হচ্ছে কি, এবার দেখে নাও এভারেজের কি। না, আমাদের যদি এরকম ৫ টা সংখ্যা দেওয়া থাকে A1, A2, A3, A4, A5, A6, আচ্ছা A4, A5 এরকম করে যদি দেওয়া থাকে, তাহলে এরকম ৫ টা সংখ্যা দেওয়া আছে, তাদের গড় বার করতে গেলে তাদেরকে আমাদেরকে কি করতে হবে? না, আমাদেরকে করতে হবে কি? এটা যোগ করে দিতে হবে। যোগ করে যোগ করে যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ। ব্যাস, এটাকেই আমরা গড় বলব। গড়কে যদি আমরা x বার দ্বারা চিহ্নিত করি, তার মানে আমাদের সবগুলোর যোগফল a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 প্লাস a5, এই সবগুলোর যোগ কি হবে? এই ৫ গুণিতক গড়। তার মানে আমরা একটা কথা বলতে পারি যে, ধরো n সংখ্যক কোনো এলিমেন্ট বা n সংখ্যক সংখ্যার, এটা করে n পর্যন্ত আছে। n সংখ্যার গড় যদি x বার হয়, তাহলে এটার সূত্রটা হচ্ছে n ইনটু x বার। তাহলে যতগুলো সংখ্যা তার সঙ্গে গড় গুণ করলে যা হবে, এটা পুরো সংখ্যা বেরোবে। বোঝা গেল? তোমাকে ৫ টা সংখ্যার গড় এখানে জিজ্ঞাসা করছে। দেখো, ৫ টা সংখ্যার গড় তোমাকে বলে দেওয়া আছে। ৪ টা সংখ্যা তোমাকে দেওয়া আছে। তাহলে ৫ নম্বর সংখ্যাটা বার করতে বলছে। তাহলে তোমাদের এই গড়ের সঙ্গে এই ৫ গুণ করবে। করার পর এই যে যোগগুলো ছিল ওটাকে ওদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। বিয়োগ করে দিলে উত্তর হয়ে যাবে ৫ নম্বর সংখ্যা। তো চলো, এটা সাধারণ কনসেপ্ট, একদম সিম্পল কনসেপ্ট। ঠিক আছে? এটাকে মাথায় রেখে কিন্তু আমরা সবগুলো অঙ্ক করতে পারবো, এই গড়ে যতগুলো অঙ্ক আছে। ঠিক আছে? তবুও আমরা সেগুলোকে ভেঙে কিছু, কিছু সূত্রে করা যায় কিনা আস্তে, আস্তে দেখব। আমাদের এই স্বাভাবিক সংখ্যা যেটা আছে, এই সংখ্যাগুলোর আ কিছু সংখ্যার আ উপরে আমাদের গড়ের যে মান নির্ণয়, সেটা খুব সহজে আমরা যেটা বার করতে পারবো সূত্র দ্বারার মাধ্যমে। সেটা হচ্ছে কি, দেখ, স্বাভাবিক সংখ্যার যোগফলের গড়, ধরো আমাকে এখানে দেওয়া আছে ১, ২, ৩ করে তোমাকে দেওয়া আছে ৫০। এদের গড় নির্ণয় করতে বলছে। এদের গড় নির্ণয় করতে বলছে। তাহলে তুমি কি করবে? না, শুধুমাত্র তোমাদেরকে এই শেষে কত ছিল? ৫০। তার সঙ্গে ১ যোগ করো, ২ দিয়ে ভাগ করো। ব্যাস, হয়ে যাবে, কাজ শেষ। তাহলে এটা হবে ২৫.৫। কি বললাম, বোঝা গেছে? এটা হচ্ছে, তার মানে সূত্রটা মনে থাকলে আমাদের আর কিছু মনে রাখার দরকার নেই। যোগ করারও দরকার নেই, কিচ্ছু দরকার নেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। চলো। এবারে বলছি ১ থেকে শুরু করে n পর্যন্ত যুগ্ম সংখ্যা। ঠিক আছে? তাহলে আমাকে বলছে, ধরো ১ থেকে শুরু করে ১১ পর্যন্ত যুগ্ম সংখ্যা। এটাকে একটু মাথায় রাখবে। ১১ পর্যন্ত যুগ্ম সংখ্যা। যুগ্ম মানে জোড়। তাহলে এটার শেষ যুগ্ম সংখ্যা কত? ১০। আর এর প্রথম যুগ্ম সংখ্যা কত? ২। এই দুটোকে যোগ করে ২ দিয়ে ভাগ। অ্যাকচুয়ালি এখানেও দেখো যেটা আমরা করেছি এখানে, এখানেও যেটা করেছি, প্রথম পদ আর শেষ পদ n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বাই ২। ঠিক আছে? মানে n যদি সংখ্যা মানে শেষের সংখ্যাটা হয়, তাহলে সেই দুটোর যোগফল বাই ২। এখানেও দেখো যোগফল বাই ২। ২ প্লাস ১০ বাই ২। এখানে ১০ কেন লিখলাম? না, যুগ্ম সংখ্যা বলছে। এইজন্য এখানে দেওয়া আছে শেষের জোড় সংখ্যা বাই ২ বাই ২। এটা হচ্ছে গড়। এখানে দেখো, যদি অযুগ্ম সংখ্যা বলে, ওই ১১ র অযুগ্ম সংখ্যা বললে, তাহলে এখানে কিন্তু অযুগ্ম সংখ্যা ১১। তাহলে প্রথম অযুগ্ম সংখ্যা ১, আর শেষের অযুগ্ম সংখ্যা হচ্ছে ১১ বাই ২। তাহলে প্রথম অযুগ্ম সংখ্যা, শেষের অযুগ্ম সংখ্যা। তার মানে কি? তার মানে এখানে প্রথম অযুগ্ম সংখ্যা অযুগ্ম হলে ১ হবে, আর যুগ্ম হলে ২ হবে। আর সংখ্যাটা যেটা দেয়া থাকবে, এই সেইটা যোগ করে ২ দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো, এই যে শেষ বিজোড় সংখ্যা বাই ২। জিনিসটা বোঝাতে পারলাম? এটা যদি তোমাকে বলে ১ থেকে ৫০ এর মধ্যে, ১ থেকে ৫০ এর মধ্যে আমাকে অযুগ্ম সংখ্যাগুলির গড় বার করতে বলল। তাহলে তোমাকে কি করতে হবে?
না তোমাকে হচ্ছে অযুগ্ম সংখ্যা মানে এখানে শেষেরটা হচ্ছে 50, 50 শেষেরটা তাহলে 50 প্লাস 2/2 হবে। কি বললাম বোঝা গেছে? চলো এটা অযুগ্ম বললাম, হ্যাঁ? তাহলে এর আগে 49, এটা অযুগ্ম যদি বলি তাহলে 49 প্লাস 1/2 হবে। আর যুগ্ম বললে এটা হবে। চলো, তারপরে কি বলছে দেখো। সমান্তর প্রগতিতে থাকা কোন সংখ্যার গড়? একটা জিনিস মাথায় রাখবে, সমান্তর প্রগতি আমাদের কি জিনিসটা কি? ধরো এখানে ১ আছে, তারপরে ৩ করে ডিফারেন্স আছে। ৩ আ ৩ হলে ৪, ৪-৩ ৭, ৭-৩ ১০, ১০-৩ ১৩ এরকম করে আছে। তাহলে এখানে শুধু মাথায় রাখবে, কি করবে? না n সংখ্যক পদ যদি সংখ্যাটা দেয়া থাকে, তাহলে পদ সংখ্যা যদি n হয়, পদ সংখ্যাটা তোমাকে দেওয়া আছে, পদ সংখ্যা সমান n দেওয়া আছে। তাহলে তুমি কি করবে? সংখ্যাগুলির গড় কি করবে? না তোমার হচ্ছে আ এটা করবে। সূত্রটা অ্যাকচুয়ালি যোগ কি হয়? n/2 ইন্টু 2 ইন্টু প্রথম পদ প্লাস n-1 ইন্টু এই যে সাধারণ অন্তর, সাধারণ অন্তর মানে এইটার মধ্যে যে পার্থক্য ৩, ঠিক আছে? এইটা, এটা হচ্ছে তোমার যোগফল। একে তোমাকে কি করতে হবে? ৩ দিয়ে ভাগ করতে হবে। সরি, একে n দিয়ে ভাগ করতে হবে। মানে মোট যোগফল বাই মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই n কেটে যাবে। তাহলে তোমাদের অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে? এটাকে তোমাদের এটাকে আমি বলে দিচ্ছি কেননা এটা তো সবসময় জোড় বিজোড়ে যেটা সংখ্যাগুলো আছে পরের সূত্রতে, এখানে ২ করে ডিফারেন্স। এইজন্য একটা স্ট্যান্ডার্ড সূত্র দাঁড়িয়ে গেছে। কিন্তু এখানে ২ করে ডিফারেন্স নাও আসতে পারে। তাহলে তোমাদেরকে কি করতে হবে? তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা মাথায় রাখবে। এইটা থেকে যদি আমরা একটু কনক্লুশন এ আসি যে 2 গুণিতক প্রথম পদ অর্থাৎ এখানে যা দিয়ে শুরু হবে সেটা। যদি এখানে ৫, তারপরে দেওয়া আছে ৪ করে ডিফারেন্স ৯, তারপরে হচ্ছে ১৩, তারপরে ১৭, তারপরে দেওয়া আছে ২১, এদের হচ্ছে গড় বার করতে বলছে। তাহলে আমাদের প্রথমে হচ্ছে ২ গুণিতক প্রথম পদ মানে ৫ প্লাস আমাদের এখানে কটা পদ আছে? ১, ২, ৩, ৪, ৫ টা পদ আছে। তাহলে ৫ মাইনাস ১ তাহলে n-1 গুণিতক কত হবে? না গুণিতক এদের মধ্যে সাধারণ অন্তর কত? ৪, তাহলে গুণিতক ৪ বাই কি করব? বাই ২, এটা হবে গড়। কি বললাম বোঝা গেছে? তাহলে এখানে ১০, ১০ আর ৫ ৪ এ ২০, ৩০, ৩০ থেকে ১ বাদ দিলে ২৯, ৪ বাদ দিলে ৩০ থেকে ৪ বাদ দিলে ২৬ বাই ২ মানে ১৩ হবে। কি বললাম বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম। এই যে সূত্রটা বললাম না, এটা হচ্ছে যোগফলের সূত্র অ্যাকচুয়ালি। এই n টা বাদ দিয়ে কিন্তু। এটা যোগফলের সূত্র। এটাকে মাথায় রাখবে কিন্তু। যদি ডিফারেন্সটা আলাদা থাকে এখানে শুধু যত ডিফারেন্স তত থাকবে। অ্যাকচুয়ালি সূত্রটা হচ্ছে n-2 2 ইনটু a প্লাস n-1 ইনটু d, এটা খাতায় লিখে রাখো। d টা সাধারণ অন্তর মানে দুটো পদের মধ্যে পার্থক্য কত। n টা হচ্ছে কত সংখ্যক মানে পদ সংখ্যাটা n, আর a টা হচ্ছে প্রথম পদ, এখানে প্রথম পদ ১ আছে, এখানে ৫ আছে। বললাম বোঝা গেছে? ব্যাস। এবারে বলছে প্রথম n সংখ্যক অযুগ্ম সংখ্যার গড় কত? এইটাকে দেখো, প্রথম n সংখ্যক অযুগ্ম সংখ্যার গড়। এখানে n সংখ্যক অযুগ্ম সংখ্যা মানে কি? এর শেষ পদ কিন্তু n নয়। এর শেষ পদ হচ্ছে 2n-1। এটাও খেয়াল রাখবে, এটাও বললাম। n সংখ্যক অযুগ্ম সংখ্যার শেষ পদ বা শেষের যে সংখ্যাটা যদি আমরা প্রথম থেকে ধরি, তাহলে শেষ পদটা হচ্ছে 2n-1। আর প্রথম পদ কত? প্রথম পদ তো আমাদের n, সরি 1। অযুগ্ম সংখ্যা আমাদের 1 দিয়ে শুরু হবে। তাহলে আমাদের গড় কি ছিল? দুটো যোগফল বাই ২। তাহলে শুরু করো দুটো যোগফল, যোগফল করলে এটা যোগফল বাই ২, এটা কেটে গেল। ২/২ মানে n। কিন্তু যুগ্ম সংখ্যার প্রথম পদ হচ্ছে ২, এটা প্রথম পদ। আর শেষ পদ হচ্ছে কি? 2n, n সংখ্যক। এটা আছে। তাহলে এই দুটোকে যোগ করো। তাহলে 2 প্লাস 2n বাই ২। এটাকে যদি আমরা করি তাহলে কি হবে? 1 প্লাস n বা n প্লাস 1, এটা সূত্র। কি বললাম বোঝা গেছে? চলো তারপরে কি বলছে? বলছে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের গড়। অ্যাকচুয়ালি বর্গের সমষ্টিটা একটু দেখে নাও। সমষ্টি কি বলছে আগে দেখো। সমষ্টির সূত্রটা হচ্ছে n হোল ইনটু n প্লাস 1, এটা হচ্ছে 2n প্লাস 1 বাই 6, এটা সমষ্টি।
এবারে একে গড় বার করতে গেলে তাহলে তোমাকে n দিয়ে ভাগ করতে হবে, n দিয়ে ভাগ করতে হবে। এই n দিয়ে ভাগ করা মানে অ্যাকচুয়ালি নিচে n, এই n টার সঙ্গে এই n কেটে যাবে, তাই এটা সূত্র। কি বললাম বোঝা গেছে? তার মানে ১ থেকে ধরো এখানে বলছে যে ১, ২, ১ এর স্কোয়ার, ২ এর স্কোয়ার, ৩ এর স্কোয়ার, ৫ এর স্কোয়ার, ৭ এর স্কোয়ার, হুম? আ ও ৪ এর স্কোয়ার নেই। এখানে ৪ এর স্কোয়ার, ৫ এর স্কোয়ার, ৬ এর স্কোয়ার, ৭ এর স্কোয়ার এদের গড় বার করতে বলল। তাহলে তুমি কি করবে? এই শেষে যেটা বলছে দেখো, কি বলছে? ৭। তার মানে এখানে ৭ টা পদ আছে। তুমি কি করবে? এই ৭ এর সঙ্গে ১ যোগ করো আর ৭ এর দ্বিগুণের সঙ্গে ১ যোগ করো বাই ৬। ব্যাস এবারে কাটাকাটি করে দেবে। যতটা যাবে ততটাই হবে। এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। ঠিক আছে? এটা যদি সূত্র মাথায় রাখো তাহলে এরকম করে হয়ে যাবে। এবারে বলছি স্বাভাবিক সংখ্যার ঘন। ঘন যদি হয় তার সমষ্টিটা মাথায় রাখো। সমষ্টি এটাও দিলে দিতে পারে। সমষ্টিটা হচ্ছে তোমাদের n হোল ইনটু n প্লাস 1 বাই 2 তার পুরোটার হোল স্কয়ার। এবার পুরোটার হোল স্কয়ার মানে n স্কয়ার আছে। এবার তাকে n দিয়ে ভাগ করলে শুধু n হবে। এইজন্য শুধু n। আর এটা তো স্কয়ার হয়ে গেল আর 2 স্কয়ার মানে ৪। তার মানে তোমাকে যদি বার করতে বলে যে ১ এর কিউব, কমা ২ এর কিউব, কমা ৩ এর কিউব, কমা ৪ এর কিউব, কমা ৫ এর কিউব, কমা ৬ এর কিউব এদের হচ্ছে তোমার গড় বার করো। তাহলে তোমরা কি করবে? কটা ৬ মানে n টা ৬ গুণিতক তোমার হচ্ছে ৬ এর পরের সংখ্যা ৭ গুণিতক ৭, ৭ এর স্কয়ার বাই ৪। এবার এটা কাটাকাটি করে দিবে। বললাম বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘনের গড়। এবারে বলছি যে নির্দিষ্ট সংখ্যা a এর প্রথম n সংখ্যক মানে ধরো আমি ৫, একটা সংখ্যা ৫। ৫ এর গুণিতকের যোগফল বলছি। ৫ এর গুণিতক মানে ৫ দুইয়ে ১০, ৫ তিনে ১৫, ৫ চারে ২০, ৫ পাঁচে ২৫, ৫ ছয় ৩০। তাহলে এইগুলোর গড় বার করতে বলছি। তাহলে আমাদেরকে ১ম এ কি করতে হবে? এই কাউন্ট করে নিতে হবে কটা? ১, ২, ৩, ৪, ৫, ৬ টা আছে। তাহলে এখানে লিখব ৬ প্লাস ১ বাই ২ আর যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা গুণ করব। কতর গুণিতক? ৫ এর গুণিতক। ব্যাস এবারে কাটাকাটি করব। কি বললাম বোঝা গেছে? তাহলে যে সংখ্যা সেই সংখ্যা গুণিতক যতগুলো গুণিতক আছে তার সঙ্গে ১ যোগ বাই ২। মাথায় থাকবে? চলো তারপরে কি বলছে? একজন প্রবেশ বা বাহির হইলে এটাকে মাথায় রাখতে হবে যে প্রবেশ আ তোমার ধরো ছিল আমার n জন, n জন ছিল। তার গড় ছিল a। এখন একজন চলে গেল। একজন চলে গেল। তাহলে আমাদের কত হবে? n-1 একজন চলে গেছে। তার গড় ধরো b। ঠিক আছে? এবারে যে চলে গেছে তার বয়স দেওয়া আছে ধরো x। তাহলে আমাদের সম্পর্কটা কি দেখো একটু ভালো করে। এখানে b গড় কাদের? n-1 তাহলে n-1 এর সঙ্গে b গড় প্লাস এটা n-1 জনের। আর n জনকে নিলে এই x টাকে নিতে হবে প্লাস x সমান এখানে কি বলা আছে? n জনের a গড়। ব্যাস এখানে এই সম্পর্কে তোমাকে যেটাই দেওয়া থাকবে সেটাই বসাবে আর যেটা দেওয়া থাকবে না তোমরা বার করে নিতে পারবে। এটাই হচ্ছে সম্পর্ক। কি বললাম বোঝা গেছে? ব্যাস। তার মানে গড় ইনটু জনসংখ্যা হলে মোট বয়স। তাহলে এটা n-1 বছরের। আর এটা যোগ করলে পুরোটা হবে n বছরের। মানে এইটা পুরোটা হবে n বছরের। আর এখানে আলাদা করে n জনের দেওয়া আছে। এটা পুরোটা n জনের আর এটা n জনের n এ। চলো তারপরে বলছে প্রথম n সংখ্যক জোড় সংখ্যার বর্গ। আমি জোড় সংখ্যার বর্গের গড় মানে ২ এর স্কয়ার ধরো দেওয়া আছে, ৪ এর স্কয়ার দেওয়া আছে, ৫ এর ৬ এর স্কয়ার দেওয়া আছে, ৮ এর স্কয়ার দেওয়া আছে, ১০ এর স্কয়ার দেওয়া আছে, এরকম দেওয়া আছে। তাহলে n সংখ্যক দেওয়া আছে। এখানে ৪। তাহলে এদের যদি তুমি ২ এর স্কয়ার কমন নিয়ে নাও, অ্যাকচুয়ালি দেখো ১ এর স্কয়ার চলে আসবে, ২ এর স্কয়ার চলে আসবে, ৩ এর স্কয়ার চলে আসবে, ৪ এর স্কয়ার চলে আসবে, ৫ এর স্কয়ার চলে আসবে। হবে না? ১, ২, ৩, ৪, ৫, ১, ২, ৩, ৪, ৫। তাহলে এদের যে গড় আমরা তো এমনি স্বাভাবিক সংখ্যার গড় পেয়েছি। তাহলে শুধু তার সঙ্গে ৪ গুণ হবে। মানে অর্থাৎ ৪ গুণিতক আমরা স্বাভাবিক সংখ্যার গড় পেয়েছি n+1 হোল ইনটু 2n+1/6 এটা পেয়েছি। এটা কাটাকাটি করলে 2/3 ওই জন্য ২ এর ৩ এটা হয়েছে। এবারে বলছি দেখো, এবার বলছে শেষ a আচ্ছা এটা a হলে এটা n নয়, এটাও a হবে, এটাও a হবে। বলছে শেষ জোড় সংখ্যা যদি ১ থেকে a
পর্যন্ত, অর্থাৎ শেষ জোড় সংখ্যা। তোমাকে বলল ১ থেকে ৪০ তোমার হচ্ছে ৩১ পর্যন্ত। ৩১ পর্যন্ত বলল। হ্যাঁ? জোড় সংখ্যাগুলির বর্গের সমষ্টি। তাহলে ৩১, তাহলে সবথেকে শেষের জোড় সংখ্যাটা কত হচ্ছে? ৩০। বোঝা গেল? তাহলে ৩০ দেওয়া থাকলে তোমাকে এর পরের জোড় সংখ্যা মানে ৩১ তার সঙ্গে ৩২ তার পরের দুটো গুণ করতে হবে। জোড় সংখ্যা থাকলে তার পরের দুটো গুণ করতে হয়। বাই ৩ কাটাকাটি করে দিতে হবে। কিন্তু এইখানে যদি জোড় না থেকে বিজোড় হতো তাহলে দেখো, তাহলে কিন্তু তোমার ওই বিজোড় শেষের বিজোড় মানে ৩১ হতো। এই ৩১ টাকে নিতাম। গুণিতক এর একটা ছাড়া মানে ২ যোগ ৩৩ বাই, আচ্ছা আছে মনে হয়, এটা দেখে নাও পরেরটাতে। হ্যাঁ, শেষ যদি হয় এটাও তোমার এ হবে আর এটাও এ হবে। এটা মাথায় রাখবে। যে শেষ বিজোড় সংখ্যা যেটা সেটা নেব, তার সঙ্গে ২ যোগ করে বাই ৩। আচ্ছা, দুটি সংখ্যার n সংখ্যক জোড় বা বিজোড় এই সংখ্যাগুলোর গড় যদি x হয়, তাহলে তার বৃহত্তম আর ক্ষুদ্রতমের মধ্যে পার্থক্য হবে 2 হোল ইনটু n মাইনাস 1। অ্যাকচুয়ালি 2 হোল ইনটু n মাইনাস 1 কি করে হলো? অ্যাকচুয়ালি একটু চলে যাও, আমাদের হচ্ছে যোগফলে চলে যাও। যোগফলে চলে গেলে n/2, 2a, হ্যাঁ? প্লাস n মাইনাস 1 ইনটু d, এটা জোড় বিজোড় বললে ২। এবারে তুমি দেখো, আ যে হচ্ছে ক্ষুদ্রতম আর বৃহত্তম আমরা যদি সাজাই, তাহলে ক্ষুদ্রতমটা a দেখাবে a, মানে, আর বৃহত্তমটা কত দেখাবে? না, এখানে ক্ষুদ্রতম a আর বৃহত্তম a প্লাস n মাইনাস 1 ইনটু 2 দেখাবে। ঠিক আছে? এবারে পরপর n সংখ্যক, এটা তো যা খুশি দিতে পারো পরপর n সংখ্যক। তাহলে এটা বৃহত্তম আর এটা ক্ষুদ্রতম। তাহলে এদের মধ্যে যখন আমরা পার্থক্য করব, অর্থাৎ এটাকে বাদ দেব, তখন a কেটে যাবে। কেটে গিয়ে এইটা দাঁড়াবে দেখো। n মাইনাস 1 ইনটু 2, এইজন্য এখানে দেখাচ্ছি n মাইনাস 2 ইনটু 2। এখানে গড়যুক্ত দলের গড় নির্ণয়। মানে তোমাকে দেওয়া আছে ধরো n1 সংখ্যক লোকের গড় a1, n2 সংখ্যক লোকের গড় a2, n3 সংখ্যক লোকের গড় a3। তাহলে এখানে গড় হবে, নির্ণেয় গড় হবে যেটা, নির্ণেয় গড় যেটা হবে সেটা হচ্ছে কি, n1 এর সঙ্গে a প্লাস n1 এর সঙ্গে n2 র সঙ্গে a2 প্লাস n3 র সঙ্গে a3, এরা যোগ করে সংখ্যাগুলো শুধু নিচে যোগ করে দিতে হবে। n1 n2 প্লাস n3। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে কি বলছে। দল থেকে কোনো ছোট দল বাদ গেলে গড়ের হিসাব করো। এখানে দেখো, আমাদের একটা মাথায় রাখতে হবে, ধরো টোটাল দল সংখ্যা ছিল n, তার গড় ছিল a। আমার একটা দল বাদ গেল, তার সংখ্যা ছিল n1। এখানে তারদের গড় ছিল ধরো e। ঠিক আছে? কি বললাম, বোঝা গেছে? তাহলে দেখো, এখানে বলছে এই দলটা আমাদের বাদ গেছে। তাহলে তোমাকে গড় নির্ণয় করতে বলছে। দেখো, আমার এইটা বাদ গেলে দেখো টোটাল বয়স কত ছিল, বা টোটাল যে ভ্যালুটা ছিল এটা, গড় a আর n সংখ্যক। তার থেকে বাদ চলে গেছে n1 জনের, কি করে গড় বাদ চলে গেছে মানে বিয়োগ করে দিতে হবে। বাই এবার কতজন পড়ে আছে? না, n1 ছিল, এখন n ছিল, n1 চলে গেছে। এটা পড়ে আছে। কি বললাম, বোঝা গেছে? তাহলে এরকম করে বাদ দিয়ে দিলে তোমার হচ্ছে নির্ণেয় গড় পেয়ে যাবে। এটাই হচ্ছে তোমার পড়ে থাকার গড়। মানে রেস্ট বা বাকি বাকি লোকের গড়। এখানে বয়সের গড় হতে পারে, অন্য কিছু গড় হতে পারে। এবারে গতিবেগ, এটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখো। এটা গতিবেগের গড় কি বলছে? ধরো একজন এ থেকে বি, একটা বস্তু গেছে এ থেকে বি পর্যন্ত। যাওয়ার সময় গতিবেগ ছিল ইউ। এবারে ফিরে আসার সময় গতিবেগ ধরো ভি। ঠিক আছে? এবারে এর গড় গতিবেগ কত হবে? গড় গতিবেগ, তাহলে গড় গতিবেগ যেটা হবে সেটা হচ্ছে কি, না, 2 ইনটু ইউ ভি বাই ইউ প্লাস ভি, এটা হবে। অর্থাৎ ২ গুণিতক দুটোর গুণফল বাই নিচে যোগফল। ঠিক আছে?
চলো এবারে আমরা, আচ্ছা এইটা সংখ্যা গুণিত গড় সমান মোট, এটা তো আমরা জানি। ঠিক আছে, আর সেরকম কিছু নেই। এবারে চলে আসো, এই থিওরি গুলো আরেকবার যদি সমস্যা হয় তোমরা দেখো, থিওরি গুলো দেখে তোমরা কিন্তু অবশ্যই বোঝার চেষ্টা করো। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে। আর যদি তাও সমস্যা হয় তাহলে ফোনও করতে পারো, সেটাতে কোনো সমস্যা নেই। এটা তোমরা দেখবে। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো, যাতে করে ভিডিওটি বেশি বেশি ছড়িয়ে পড়ে এবং তারা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারে। চলো সামনের পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, আমাদেরকে একসঙ্গে মিলে সেটা করতে হবে। চলো প্রথমে ৩১টি প্রকৃত সংখ্যার গড় নির্ণয় করতে বলছি। তাহলে প্রকৃত সংখ্যার গড় যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? না, ১ থেকে অ্যাকচুয়ালি প্রকৃত বা স্বাভাবিক সংখ্যা একই ব্যাপার। তাহলে তোমাকে কি করতে হবে? এই দুটোকে যোগ করে প্রথম পদ শেষ পদ বাই ২। ব্যাস, তাহলে এটা কত হবে? ১৬। চলো তারপরে কি বলছে? অঙ্কগুলো না বুঝতে পারলে তোমরা বলবে। হুম? চলো তারপরে কি বলছে দেখো, ১০১ টি প্রকৃত সংখ্যার গড়। তাহলে প্রকৃত সংখ্যা মানে ১ থেকে সব ১০১ পর্যন্ত তোমাকে সব যোগ করতে হবে। যোগ করে তাদের গড় নির্ণয় করতে হবে। এটা আমাদেরকে নিয়মটা কি বলছে? ১০১ এর সঙ্গে ১ যোগ করো বাই ২ করলে এটা ৫২ হবে উত্তর। চলো তারপরে কি, সরি ৫২ নয়, এটা হবে ৫১। ঠিক আছে? এটা হচ্ছে ১০২ হচ্ছে ২ দিয়ে ভাগ করলে ৫১ হচ্ছে। তারপরে কি বলছে? ১ থেকে ১০৩ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড়। তাহলে ১ থেকে ১০৩ পর্যন্ত আমাদের বিজোড় সংখ্যাগুলির গড়। তাহলে বিজোড় সংখ্যা মানে তোমাদেরকে ওই n হবেই হচ্ছে বিজোড় সংখ্যা। অর্থাৎ বিজোড় সংখ্যার গড় বললে তোমাকে, বিজোড় সংখ্যা মানে কি? ১ প্লাস, আর ১০৩ পর্যন্ত বিজোড় সংখ্যা মানে ১০৩। ৩ পর্যন্ত বিজোড় সংখ্যা বাই ২। তাহলে এটার উত্তর হবে ৫২। প্রথম পদ আর শেষ পদ বাই ২। তারপরে কি বলছে? ১ থেকে ৭৭ পর্যন্ত বিজোড় সংখ্যার গড়। তাহলে ১ থেকে ৭৭ পর্যন্ত বিজোড় সংখ্যা মানে ১ প্লাস ৭৭ বাই ২। তাহলে ৭৮ মানে ৩৯। এটা উত্তর হবে। কিন্তু তোমাকে যদি এখানেই বলতো বিজোড় সংখ্যা, এটা ৭৮ দিয়ে দিল। ৭৮, তাতেও কিন্তু ১ থেকে ৭৭, ১ আর ৭৭ যোগ করে ২ দিয়ে ভাগ। প্রথম পদ আর শেষ পদ। তোমাকে যদি এখানে বিজোড়ের জায়গায় জোড় বলতো, তাহলে কিন্তু তোমাকে এটা যদি ৭৭ বলতো, তাহলে আমরা ২ প্লাস ৭৬ করতাম। মানে প্রথম জোড় আর শেষ জোড় করে ২ দিয়ে ভাগ। কি বললাম, বোঝা গেছে? তো এটাকে তোমরা খেয়াল করবে। চলো তারপরে কি বলছে? চলো চলে আসো। বলছে ১ থেকে ৯২ পর্যন্ত তোমাদের কি বার করতে বলছে? জোড় সংখ্যাগুলির গড় কত? ১ থেকে ৯২ পর্যন্ত। জোড়, একদম। জোড় মানে প্রথম জোড় কত? ২, শেষ জোড় কত? ৯২ বাই ২। চলো এটাকে তোমরা কি করবে? না, ৯২, ৯৪ মানে এটা ৪৭ হচ্ছে। ঠিক আছে? তারপরে কি বলছে? ১ থেকে ৪২ পর্যন্ত জোড় সংখ্যা, তাহলে ২ প্লাস ৪২ বাই ২। তাহলে ৪৪ বাই ২ মানে ২২ হচ্ছে। চলো তারপরে কি বলছে? না, প্রথম ১৭টি বিজোড় সংখ্যার, কি বলছে? প্রথম ১৭টি বিজোড় সংখ্যার গড়। যত সংখ্যক বিজোড় সংখ্যার গড় হবে, গড় এটাই হবে ১৭। খুব ইজি। চলো, প্রথমটি ৬৪টির গড় হবে কত? হবে ৬৪, বিজোড় সংখ্যা বললে। কিন্তু এতটি জোড় সংখ্যা যখনই বলবে তখনই ১৪০ প্লাস ১ করে দিতে হবে, ১৪১। এটা আমরা সূত্র করেছি, n+1 হয়। যদি জোড় সংখ্যার গড় বলে এতটি, প্রথম এতটি জোড় সংখ্যার গড় মানে এত সংখ্যক, তাহলে এর সঙ্গে ১ যোগ করে দিতে হবে। যদি জোড় বলে, আর বিজোড় বললে ওটাই থাকবে। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে কি বলছে আমরা একটু দেখে নিই। বলছে প্রথম ৫৭টি জোড় সংখ্যার গড়। তাহলে প্রথম ৫৭টি জোড় সংখ্যার গড় বললে কি করব আমরা? না হচ্ছে ৫৭টি জোড় সংখ্যার গড়। জোড় বলছে মানে ৫৭র সঙ্গে আমাদের ১ যোগ করে দাও, ৫৮। জোড় সংখ্যার গড় বললে। তারপরে কি বলছে? না, ১ থেকে ২৩ পর্যন্ত প্রকৃত সংখ্যাগুলির বর্গের গড়। ১ থেকে ২৩। তাহলে বর্গের গড় যদি বলে, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই ২৩ এর সঙ্গে প্রথমে ১ যোগ, আর ২৩ এর সঙ্গে দ্বিগুণ করলে ৪৬, তার সঙ্গে ১ যোগ বাই ৬। তাহলে এইটা কাটলে ৬ × ৪ = ২৪ হবে। আর এটা ৪৭ কে ৪ দিয়ে গুণ করলে ৭ × ৪ = ২৮, ৮ শেষে কত আছে? এটাই।
আছে? তাহলে এটাই অ্যান্সার হবে। তারপরে কি বলছে, তাহলে এটা সূত্রগুলো করেছি আমরা। তোমরা এটা কিন্তু ভিডিওটা ভালো করে দেখো, তার সূত্রগুলোকে কবজা করো, তারপরে আসো। তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? চলো তারপরে কি বলছে? ১ থেকে ১৭ পর্যন্ত প্রকৃত সংখ্যা, এখানে প্রকৃত মানে সবগুলো দেওয়া আছে। ১ থেকে পুরোটা। হ্যাঁ? তাহলে আমরা কি করব? ১৭ র সঙ্গে x যোগ করব। ১৭ র দ্বিগুণ ৩৪ প্লাস x হবে। ৩৪ প্লাস x হবে বাই ৬। আমরা ৬ ৩ এ ১৮ করব। তাহলে এটা ৩৫ ৩ এ ১০৫। এটা অ্যান্সার হবে। তারপর কি হচ্ছে? প্রথম ১১ টি জোড় সংখ্যার বর্গের, প্রথম ১১ টি জোড় সংখ্যার বর্গের গড়। ১১ টি জোড় সংখ্যা যখনই বলছে, তাহলে এর শেষ জোড় কত আছে? ১০। তাহলে শেষ জোড় যত থাকবে সেইটা প্লাস ১, আর শেষ জোড় যত থাকবে তত প্লাস ২। ঠিক আছে? তাহলে জোড় সংখ্যা বললে তোমাদের কি করতে হবে? এটার সঙ্গে ১ যোগ শেষ জোড় যত তার সঙ্গে ১, তার সঙ্গে ২, মানে পরপর দুটো বাই ৩। ঠিক আছে? এটা ৩ ৪ এ ১২ হয়ে যাবে। তাহলে ১১ ৪ এ আমাদের কত হবে? ৪৪। বললাম, বোঝা গেছে? ১১ ৪ এ প্রথম ১১ টি জোড় সংখ্যা। আচ্ছা, আচ্ছা। এটা তাহলে তোমরা কি করো? না হচ্ছে ১১ টি জোড় সংখ্যা বলছে তো? প্রথম এনটি জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা বলছে, এটা সরি, এটা একটু মিস্টেক হয়ে গেছে। এটাকে তোমরা একটু ঠিক করে নাও। ঠিক আছে? এটাকে দেখো, এটাকে দেখো। প্রথম ১১ টি জোড় সংখ্যা, তাহলে ২ এর ৩, ২ এর ৩, ২ এর ৩ গুণিতক। এবারে আমরা কি করব? না ২ এর ৩ গুণিতক একটা যোগ করব। তাহলে তোমার হচ্ছে ১১ ছিল। ১১ প্লাস ১, আর ১১ ২ এ ২২, ২২ প্লাস ১। এটা করব। ঠিক আছে? জোড় সংখ্যার বর্গের সমষ্টি। এটা কত হবে? ১২ ৩ ৪ এ ১২, তাহলে ৮ দিয়ে গুণ করব। ২৩ কে ৮ দিয়ে গুণ করলে ৮ ৩ এ ২৪ এ ৪, এটা ৪ এটাই আছে। ৪ দুটো আছে। ৮ ৩ এ ২৪, ৮ ২ এ ১৬, আর এটা থাকবে। তাহলে এটাই অ্যান্সার হবে। ঠিক আছে? এটাকে ঠিক করে নাও তোমরা। ঠিক আছে? তারপরে কি বলছে দেখো। আচ্ছা, কোথায় গেল? হ্যাঁ, ঠিক আছে, চলো। প্রথম ২৬ টি জোড় সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে জোড় সংখ্যার বর্গের সমষ্টি বললে আমরা ২ এর ৩ দিয়ে গুণ করব। ২ এর ৩ দিয়ে গুণ করে এটাকে প্রথমে ২৬ ছিল, তাহলে ২৬ এর সঙ্গে ১ যোগ করব। ২৬ ২ এ ৫২, তার সঙ্গে ১ যোগ করব। ঠিক আছে? প্রথমে জোড় সংখ্যা, আ যদি গড় বলে আরকি, জোড় সংখ্যার গড় বলে। তাহলে ২৬ ২৭ ৩ ৯ ২৭, এটা ৯ হবে। ১৮ ৫৩ কে ১৮ দিয়ে গুণ করো। ১৮ ৩ এ ৫৪, ৪ কোথায়? শুধু এটা আছে। চলো তারপরে কি বলছে? তারপর বলছে দেখো, ১ থেকে ১১ পর্যন্ত জোড় সংখ্যার বর্গের সমষ্টি। ১ থেকে ১১ পর্যন্ত, এটাই, এই অঙ্কটাই আমরা ভেবেছিলাম। ১ থেকে ১১ পর্যন্ত জোড় সংখ্যার সমষ্টি কত হবে? না এটাকে দেখো। প্রথমে তোমাদেরকে কি করতে হবে? ১ থেকে ১১। তাহলে ১ থেকে ১১ গেলে তাহলে এর শেষ যে জোড় সংখ্যা সেটা কত? ১০। তাহলে তোমরা করো ১০ এর সঙ্গে ১ যোগ, মানে পরপর ১০ এর সঙ্গে ২ যোগ বাই ৩। এটা হবে তোমার হচ্ছে ৩ ৪ এ ১২, ১১ ৪ এ ৪৪। ঠিক আছে? তাহলে এত পর্যন্ত, ১১ পর্যন্ত বলছি, ১১ টি নয়। ১১ টি হলেই আমরা কিন্তু, প্রথম ১১ টি হলেই আমরা কিন্তু তখন ২ এর ৩ গুণ করে তার সঙ্গে এটা ১০ এর সঙ্গে ১ যোগ, সরি ১১ র সঙ্গে ১ যোগ, আর ১১ দিয়ে ২২ এর সঙ্গে ১ যোগ। এটা করব। আর যদি তোমাদের ১১ পর্যন্ত বলে, জোড় সংখ্যা বলেছি যেহেতু, শেষ জোড় সংখ্যাটা নিতে হবে। তার পর উপরে পরপর দুটো সংখ্যার গুণফল বাই ৩। ঠিক আছে? চলো তারপরে কি বলছে? ১ থেকে ২৬ পর্যন্ত জোড় সংখ্যা। জোড় সংখ্যা বলেছে শেষ ২৬ ই জোড় হচ্ছে। তাহলে ২৬ এর সঙ্গে ১ যোগ, ২৬ এর সঙ্গে ২ যোগ, হ্যাঁ? বাই, এটা কত হবে? ৩। ঠিক আছে? তাহলে ৩ ৯ ২৭, এখানে ২৮ এর সঙ্গে ৯ গুণ করতে। ৯ ৮ এ ৭২, এখানে সরি। ঠিক আছে? তারপরে কি বলছে দেখো। ১ থেকে ২১ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির বর্গ। বিজোড় সংখ্যাগুলির বর্গ বললে শেষের বিজোড় সংখ্যাটা নিতে হবে। তাহলে ওটা বিজোড় সংখ্যা, ওর সঙ্গে ২ যোগ করতে হবে বাই ৩। তাহলে ৩ ৭ এ ২১, কত হবে? ৭ গুণিতক ২৩। তাহলে ৩ ৭ এ ২১ এর ১ দেখো, এটাতেই আছে। আর ২ ১৪, আর এটা। ঠিক আছে। তারপরটা কি বলছে দেখো। তারপরে বলছে ১ থেকে ১৪ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির যোগ। কি বলছে? না ১ থেকে
1 থেকে 14 সংখ্যা বিজোড়, তাহলে এর শেষ বিজোড় কত? 13। তাহলে আমরা 13 নেব, আর 13 সঙ্গে কত নেব? 2 নেব, বাই 2। এখানে 13 দিয়ে 15 হচ্ছে, সরি বাই 2 নয়, বাই 3। 3 5 এ 15, 13 5 এ 65। চলো তারপরে কি বলছে? তারপরে দেখো, পরপর 6টি বিজোড় সংখ্যার গড় তোমাকে দেওয়া আছে কত? 8। বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার গড় কত হবে? তার পরপর 6টি বিজোড় সংখ্যা দেওয়া আছে। তাহলে এটা 6টি দেওয়া আছে। তাহলে এখানে তোমাকে শুধু মাথায় রাখতে হবে 2 হোল ইনটু n মাইনাস 1, এটাই সূত্র। তাহলে 6টি, 2 গুণিতক 6 মাইনাস 1 মানে 5 মানে 10 হবে। পার্থক্য 10 হবে। চলো তারপরে কি বলছে দেখো। তারপরে কি বলছে? না হচ্ছে 6টি বিজোড় সংখ্যার গড়। এখানে 6টি বিজোড় সংখ্যার আ জোড় হোক আর বিজোড় হোক, 6টি বিজোড় সংখ্যার গড় মানে তোমাকে এখানে শুধু মাথায় রাখতে হবে না 2 গুণিতক 6 মাইনাস 1, এটাও তাহলে 10 হবে। চলো তারপরে কি বলছে? 6 এর গুণিতক 5টি বিজোড় সংখ্যা, তাহলে কার গুণিতক? 6 এর গুণিতক। সেই 6 টা লিখে ফেলো। গুণিতক তার 5 টা গুণিতক, তাহলে 5 প্লাস 1/2। যটি গুণিতক পাওয়া যাবে তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখানে 6 3 এ হবে। তাহলে 3, এখানে 3 6 18 হবে। তাহলে এখানে গড় হবে 18। চলো তারপরটা কি বলছে? তারপর বলছে 14 এর গুণিতক। তাহলে কার গুণিতক? 14 এর গুণিতক কটি? 20 টি। তাহলে 20 র সঙ্গে 1 যোগ করো, বাই 2। তাহলে 2 7 এ 14, তাহলে 21 7 এ 147। চলো তারপরে কি বলছে? এবারে বলছে দেখো, 5 বছর আগে PQ এর বয়সের গড় ছিল 15, আর বর্তমান তোমার হচ্ছে বয়সের গড় হয়েছে 20। তাহলে 5 বছর আগে PQ এর বয়সের গড়, তাহলে দুজনের মিলে কত ছিল? তাহলে P প্লাস Q, এটা 5 বছর আগে ছিল। তাহলে P প্লাস Q র এটার আগে ছিল 30, কিন্তু 5 বছর আগে ছিল এটা 30। কিন্তু 5 ওই যে 15 করেছিল মানে 15 দিয়ে 30। কিন্তু বর্তমান মানে 5 5 10 বেড়ে গেছে। তার মানে 40 বেড়ে গেছে। এটা তাহলে PQ 40 হচ্ছে। আর হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, এদের গড় হচ্ছে 20। 20 মানে 20 তিনে 60। 20 তিনে কত হচ্ছে? 60। তাহলে এবারে দেখো, পি কিউ তো 40 ছিল, তাহলে আর নিশ্চয়ই তাহলে কত হবে? 20 হবে। কিন্তু এখানে বলছে আর এর বয়স কত হবে? কত বছর? 10 বছর পর। তাহলে এর সঙ্গে আরো 10 যোগ করে দাও। তাহলে 10 বছর পর আর হবে 30 হবে। তাহলে এখানে কত হবে? 30। চলো তারপর এটা কি বলছে দেখো। তারপর এটা কি বলছে? না, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এটাকে তোমরা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? এটা তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। বলছে 12টি সংখ্যার গড় কত? 12টি সংখ্যার গড় হচ্ছে 8। তাহলে 12টি সংখ্যা, এটা n। 12টি সংখ্যার গড় হচ্ছে 8 দেওয়া আছে। তোমার হচ্ছে একটি সংখ্যা 10 এর পরিবর্তে আমাদের ভুল করে 13 লেখা হয়ে গেছে। তাহলে 13 লেখার জন্য 3 বেশি লেখার জন্য 8 পেয়েছি। তাহলে 3 কমিয়ে দেওয়া মানে এই 12 জনের উপরে 3 কমবে। তাহলে 12 জনের উপরে 3 কমলে 3/12 মানে কত কমবে? 1 এর 4 কমবে। 1 এর 4 মানে 0.25। তাহলে 0.25 কমবে গড় থেকে। তাহলে 8 থেকে 0.25 কমলে কত হবে? 7.75। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে কি বলছে? না, একটি ব্যাটসম্যান 13তম ইনিংসে কত করেছে? 96 রান করেছে। করায় তার গড় বৃদ্ধি পেয়েছে কত? 5। তাহলে তার আগে 12টা ইনিংস ছিল। এই 12টা ইনিংসে প্রত্যেকটাতে 5 করে বৃদ্ধি করেছে। প্রত্যেকটাতে 5 করে বৃদ্ধি করেছে। মানে কত? 12 5 এ 60 করে বৃদ্ধি করেছে। 60 বৃদ্ধি করেছে। তাহলে এই প্রত্যেকটা ইনিংসে আমরা 5 দিতে আমাদের 5 করে দিয়ে আসছি। 13টা ইনিংস, 13 নম্বর ইনিংসেও 5 পাবে। কিন্তু 13 নম্বর ইনিংসটাকে বৃদ্ধি করাচ্ছে না। 13 নম্বর ইনিংসটা ওই 96 থেকেই আসছে। কিন্তু বৃদ্ধি করাচ্ছে 12টা ইনিংস। এই 12টা ইনিংস বৃদ্ধি করাচ্ছে বলে 12 5 এ 60 বৃদ্ধি করিয়েছে। তাহলে 60 বৃদ্ধি করেছে, তাহলে বাকি যেটা সেটা গড়ের মধ্যে এড হবে। তাহলে বাকি কত থাকলো? 96 মাইনাস 60 মানে এটা 36। তাহলে নিশ্চয়ই গড়টা 36। কি বললাম, বোঝা গেছে? চলো তারপরে কি বলছে? বলছে একটি গাড়ি নির্দিষ্ট দূরত্ব যাওয়ার আসার সময় তার গতিবেগ যথাক্রমে এত ছিল। তাহলে গড় গতিবেগ আমরা বলেছি, গড় গতিবেগ তাহলে কি হয়? না, দুটোর গতিবেগের গুণফল করতে হয়। হ্যাঁ? গুণফল করতে হয় বাই তাদের যোগফল 42 প্লাস 48। এটা তাহলে কত হচ্ছে? তাহলে তোমাদের 2 গুণিতক, এটাকে তোমরা 90 ভেবে নাও। ঠিক আছে? 90 যোগ করে 90। তাহলে 9 10 এ, আর 9 মানে এটাকে 3 দিয়ে কাটো, আর এটাকে 3 দিয়ে কাটো 14। ঠিক আছে? তাহলে এটাকে গুণ করে দশমিক পাঠিয়ে দাও। এটাকে দেখো, 4 2 8 8 6 48, 4 এ 8। দেখো 8 শেষে আছে, আর কোথাও 8 নেই, দশমিক আছে। চলো এটাই। তারপরে কি বলছে? সর্বোচ্চ ইনিংসের, এটা তোমরা একবার পড়ে একবার চেষ্টা করো। তারপর বলছি আমি।
দেখো কি বলছে, বলছে 42 ইনিংসে গড় হচ্ছে 30, সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোরসের মধ্যে তার হচ্ছে স্কোরের মধ্যে তার হচ্ছে 100 ডিফারেন্স আছে। উক্ত দুটি ইনিংস বাদ, মানে সর্বোচ্চ ইনিংস আর ওই সর্বনিম্ন ইনিংসটা দুটো বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে দিলে বাকিদের গড় হচ্ছে 28। তার মানে দেখো আমাদের 42 এর গড় ছিল 30, তাহলে মোট রান কত ছিল? 42 গুণিতক 30, ঠিক আছে? 0, 3 2 6 আর 3 4 12। আর এখানে দুটো ইনিংস বাদ দিয়ে দিয়েছি, মানে 40 এর গড় হচ্ছে 28, তাহলে এদের মোট হবে কত? 40 গুণিতক 28। তাহলে এখানে কত হচ্ছে? 0, 4 8 32, যদি হাতে 3 থাকলো, 4 2 8 3 11। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? না, ডিফারেন্স হচ্ছে কত? এখানে 40 আর এখানে হচ্ছে 140। কি বললাম, বোঝা গেছে? 140 ডিফারেন্স হচ্ছে। কিন্তু যে এখানে সর্বোচ্চ রানটা চাইছে আমাদেরকে, আমাদের এখানে পার্থক্য একজন যত ছিল তার সঙ্গে 100 যোগ করলে আরেকজন হয়। তার মানে একজনের আরেকটা 100 ঘাটতি আছে, যদি আমি এর সঙ্গে 100 যোগ করে দেই, যোগ করে যদি 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে আমাদের হয়ে যাবে, মানে 240 কে 2 দিয়ে ভাগ করে দাও, ভাগ করে দিলে 120 হচ্ছে। 120, তাহলে এটার অ্যান্সার হবে 120। কি বললাম, বোঝা গেছে? তো তারপরে কি বলছে দেখো, তারপরে অঙ্কটা কি বলছে দেখো তোমরা। বলছে 120 জনের, 120 20 জন ছাত্রের, 120 জন ছাত্রের গড় নম্বর হচ্ছে 35। তাহলে এইটা এইটা হচ্ছে টোটাল, এইটা 35, এইটা 120 জন ছাত্রের গড়। এবারে বলছে যে পাস নম্বর, এটা পাস করেছে, পাস পাস যারা করেছে তাদের গড় হচ্ছে কত? না হচ্ছে 39। আর যারা ফেল করেছে তাদের নম্বর কত? না, তাদের নম্বর হচ্ছে 15। বোঝা গেল কি বললাম? তাহলে এবারে মোট ছাত্রছাত্রী, এবারে বলছি তো কতজন পাস করেছে। দেখো আমাদের এটা কি করতে হবে, এটা গড়, আর এই দুটো ছিল আগের। এবার এটা বিয়োগ করো, 15 থেকে এটা বাদ দিলে এটা হচ্ছে 20, আর এটা 39 বাদ দিলে এটা হচ্ছে 4। তাহলে অনুপাত করলে কত হচ্ছে? না হচ্ছে 1 আর এটা 5, তাহলে 5:1, 5:1। তাহলে 120 জন ছিল, 120 গুণিতক আমাকে কি জিজ্ঞাসা করছে? মোট 120 জন, তাহলে মোট অনুপাতের মোটটা নিচে থাকবে, 5 প্লাস x মানে 6। আর হচ্ছে তোমাকে কি বলছে? না হচ্ছে পাশের পাশের ছাত্রছাত্রী, তাহলে পাশের অনুপাত কত ছিল? 5, তাহলে 5 উপরে রাখো। এটা 6 2 6 20 হচ্ছে, তাহলে এখানে কত হবে? 100 জন হবে। 100 জন পাস করেছে। কি বললাম, বোঝা গেছে? আর 20 জন ফেল করেছে। তারপরে কি বলছে দেখো, তারপরে যেটা বলছে দেখো এটা, আচ্ছা তারপরে অঙ্কটা তোমরা একটু চেষ্টা করো দেখি। আচ্ছা এটা বলছে দেখো, বলছে 29টি কারখানায় সমস্ত কর্মীদের গড় বেতন এত। তাহলে গড় বেতন কত? না, গড় বেতন 60, এটা একটু মাথায় রাখো, 60 গড় বেতন। আচ্ছা, অফিসাররা, অফিসারদের গড় বেতন হচ্ছে 400, এটা অফিসার ভাবলাম, অফিসারদের হচ্ছে 400। আর যারা কর্মচারী বা ধরো লেবার, লেবার ভাবছি, তাদের হচ্ছে 56 টাকা। তাহলে এদের ডিফারেন্সটা কত হচ্ছে? 4। এদের ডিফারেন্সটা কত হচ্ছে? না, এদের হচ্ছে 340। হ্যাঁ, 340। তাহলে দেখো এদের যদি আমরা অনুপাত করি, এদের যদি আমরা অনুপাত করি, আমাদের 4 দিয়ে কাটবে না, 2:170, 170। এবারে দেখো 4 দিয়ে চলে যাবে তো নাকি? 4 দিয়ে যাবে, 2 দিয়ে কাটছি, 32 20 4 5, হ্যাঁ 4 দিয়ে চলে যাবে, চলো। 4 একে 4, আর হচ্ছে এটা কত হচ্ছে? না হচ্ছে 4 8 32, 4 5 20, 85, 1:85। তাহলে দেখো এইটা তোমাদের এই যে এক অফিসার, এটা 12 বলে দিচ্ছে, তাহলে 1 সমান 12। তাহলে এই 85 সমান কত? তাহলে 85 গুণিতক 12, এটা হচ্ছে এই কর্মচারী। তাহলে টোটাল এই লেবার কর্মচারী হচ্ছে এটা।
এবার কিন্তু তোমাকে টোটাল জিজ্ঞাসা করছে, তাহলে আরো একটা 12 যোগ করতে হবে। ঠিক আছে? তাহলে ৫ দিয়ে ১০ আর ২ মানে শেষে ২ থাকবে। এখানে শেষে ২ তো অনেকের আছে। তো চলো এটা করতে পারবে না। এটা চলো ১২ ৫ ষাটের শূন্য হাতে ৬ থাকলো। ১২ ৮ আ ৯৬। আচ্ছা ৯৬ ৬ হচ্ছে কত? না ১০২। ১২০ র সঙ্গে ১২ যোগ করলে ১৩২। চলো এইটা হবে। তারপরে কি বলছে দেখো। আচ্ছা। তারপরে অঙ্কটা কি বলছে দেখো, এখানে কি বলছে? না এইটাই শেষ অঙ্ক। এবারে হ্যাঁ, বলছে ৫০ জন ছাত্রছাত্রীর মধ্যে ৫০ ওজনের একজন চলে গেল। তাহলে ৫০ জন ছাত্রছাত্রী ছিল। তার মধ্যে ৫০ কেজি ওজনে একজন চলে গেল। নতুন একজন এলো, তার আসার জন্য তার গড় কত বৃদ্ধি পেল? এত বৃদ্ধি পেল। তাহলে অ্যাকচুয়ালি দেখো বৃদ্ধি কত পেয়েছে? ০.৫ বৃদ্ধি পেয়েছে। কত জনের উপরে? ৫০ জনের উপরে। তাহলে এইটা বৃদ্ধি পেয়েছে, গুণ করলে এটা ২৫ কেজি বৃদ্ধি পেয়েছে। ২৫ কেজি। ২৫ কেজি বৃদ্ধি পেয়েছে। তাহলে এই ২৫ কেজি কেন বৃদ্ধি পেয়েছে? ওই ব্যক্তিটা আসার জন্য বৃদ্ধি পেয়েছে। তাহলে চলে গেছিল ৫০ কেজির লোক। তাহলে ওর থেকে নিশ্চয়ই ২৫ কেজি বেশি লোক এসছে। তাহলে ২৫ প্লাস ৫০ প্লাস ২৫ মানে ৭৫ কেজির লোক এসছে। তাই এটা বৃদ্ধি পেয়েছে। তাহলে তার যে এসেছে তার ওজনটা কত? ৭৫ কেজি। তো আজ এই পর্যন্ত। ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটার ডেসক্রিপশনে আগের যে কম্পিটিটিভ এক্সামের যে ভিডিওগুলো তৈরি হয়েছে তার লিঙ্ক গুলো দেওয়া থাকবে। তোমরা এটা সম্পূর্ণ দেখবে আশা করি। এবং যদি উপকৃত হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমাদের যদি কোনো বিষয়ে কোনো খারাপ লাগে সেটাতেও আমাকে কমেন্ট করে জানাবে। কোন বিষয়গুলো তোমরা চাইছো সেটাও আমাকে জানাবে। তো সেই সম্বন্ধে আমরা এখান থেকে ভিডিওগুলো বানিয়ে দেওয়া হবে। যাতে করে তোমরা আরো বেশি উপকৃত হতে পারো। সবাই ভালো থাকো।